ব্রাজিল এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। সবশেষ ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল বড় জয় পেয়েছে ঠিকই, কিন্তু তারপরও প্রথম ম্যাচে সেলেসাওদের প্রত্যাশিত পারফরমেন্স মরক্কোর বিপক্ষে করতে না পারার রেশটা কিন্তু এখনও রয়ে গেছে ভক্তদের মনে। তবে এটা ঠিক, হাইতির বিপক্ষে ব্রাজিলের শক্তির তারতম্য অনেক হলেও কোচ কার্লো আনচেলত্তি কিন্তু কিছু টেকনিক্যাল বিষয়ে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছেন, যেই ধারাটা অব্যাহত থাকবে স্কটিশদের বিপক্ষে ম্যাচেও। কিভাবে মরক্কো আর হাইতির ম্যাচের কৌশলে পরিবর্তন এনেছিলেন ডন কার্লো, সেটাই বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথম ম্যাচে ব্রাজিল খেলেছিল 4-2-3-1 ফরমেশনে। আমরা একটু দেখতে চাই 4-2-3-1 ফরমেশনে, শুধু ফরমেশনে নয়, তারা মাঝমাঠে হাই প্রেসিং কৌশলটাও নিয়েছিল। সেই ফরমেশনে দুই হোল্ডিং মিডফিল্ডার ছিলেন ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস। তারা যখন হাই প্রেসিংয়ে যাচ্ছিল, উইঙ্গাররা তো উপরের দিকেই থাকছিল, তখন আপনারা দেখুন মিডফিল্ডের যে লাইন এবং ব্রাজিলের যে ডিফেন্স লাইন, তার মাঝখানে বড় একটা গ্যাপ তৈরি হচ্ছিল, যেখানে মরক্কোর ফুটবলাররা নাম্বার গেমে ব্রাজিলকে পরাজিত করে অনায়াসে জায়গা তৈরি করছিল এবং ব্রাজিলের বিপক্ষে আধিপত্য বিস্তার করছিল। এই সমস্যাটা ম্যাচের সঙ্গে সঙ্গেই আইডেন্টিফাই করে দেন কোচ আনচেলত্তি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এটাও জানিয়ে দেন, হাইতি ম্যাচের আগে তারা কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের প্রধান কৌশলগত চেঞ্জ ছিল ফরমেশনে বদল আনা। এই ম্যাচে আনচেলত্তি তার প্রিয় 4-3-3 ফরমেশন মাঠে নামিয়েছিলেন। তবে মাঝমাঠে রেশিওটা বোঝার জন্য আমি ভেঙে যদি এটাকে 4-1-2-3 বলি, তাহলে সেটা হয়তো সবচেয়ে শ্রেয় হয়। ক্যাসেমিরো খেলেছিলেন নাম্বার 5-এর রোলে, অর্থাৎ একেবারেই পিভিটের ভূমিকায়। এই যে স্পটেড প্লেয়ারটি দেখছেন, সেটি হলো ক্যাসেমিরো। তার পিছনে দেখুন নীল জার্সি পরা ব্রাজিলের 4 ডিফেন্ডার। ক্যাসেমিরো মূলত একেবারেই প্রোটেকশন দিয়েছেন দুই সেন্টার ব্যাককে, যার ফলে রাইট ব্যাগে থাকা ড্যানিলো এবং লেফট ব্যাগে থাকা ডগলাস সান্টোস উঠে গিয়ে বারবার সাহায্য করতে পেরেছেন উইঙ্গারদের। ক্যাসেমিরো নাম্বার 5 রোলে খেলায় আরেকটি সুবিধা হয়েছে। ক্যাসেমিরো পিভিট রোলে থাকার কারণে বাকি যেই মিডফিল্ডার আছেন, যেই দুই মিডফিল্ডার লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস, তারা নিঃসন্দেহে নির্বিঘ্নে উপরে উঠে যেতে পেরেছেন। সেই সঙ্গে তাদের যে স্ট্রাইকার আছেন কুনিয়া, তিনিও কিন্তু ফলস 9-এর ভূমিকায় খেলেছেন, মূলত নাম্বার 10 হিসেবে তিনি খেলেছেন। তিনিও উপর থেকে বারবার মিডফিল্ডে এসে তাদেরকে সাহায্য করেছেন। এই যে স্পটটা দেখছেন, এই ফুটবলারটা তিনি হচ্ছেন কুনিয়া। এর ফলে মাঝমাঠের গ্যাপগুলো কমে যাচ্ছে। মরক্কো ব্রাজিলের যে গ্যাপের ফায়দাটা নিয়েছিল, সেই গ্যাপটা কমে গেছে এবং মাঝমাঠে সেই একই ট্যাকটিক্সে তারা খেলবে, কিন্তু স্কটিশদের বিপক্ষেও। সেই সাথে ব্রাজিল আরেকটি কৌশল অবলম্বন করেছে হাইতি ম্যাচে, এবং সেটা করবে পরের ম্যাচও। সেটা হলো তারা প্রতিপক্ষকে নিজেদের হাফে পাস দেওয়ার সুযোগ দেবে। কেননা তারা হাই প্রেসিংয়ে যাবে না। প্রতিপক্ষ যখন পাস দিতে দিতে ব্রাজিলের আক্রমণ ভাগে চলে আসবে বা ব্রাজিলের হাফ অতিক্রম করে আসবে, তখন তাদের জন্য একটা স্পেস তৈরি হবে। সেই স্পেসটার ফায়দা নিতে চাইবে ব্রাজিল। প্রতিপক্ষের হাফের স্পেস তৈরি করার পর সেটি কিভাবে ফায়দা নেবে ব্রাজিল, সেটাই আপনাদের দেখাবো এই আমার পিছনে থাকা ছবিটি দিয়ে। হাইতি ম্যাচের একটা চিত্র এখানে আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করেছে। যখন বল নিয়ে প্রতিপক্ষের ফুটবলাররা ব্রাজিলের হাফে চলে আসবে, তখন ব্রাজিল তাদেরকে প্রেসিং করে বলটা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে। ব্রাজিলের মূল শক্তি কিন্তু তাদের উইঙ্গার, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের গতি যেই কাউকেই পরাস্ত করতে পারে, এবং সেক্ষেত্রেই ব্রাজিলের প্রতিপক্ষের সেই স্পেসের ফায়দা নিতে হলে লং পাস বা থ্রু পাসটা কাজে লাগাতে হবে। আমার পেছনের ছবিটা দেখুন, বল এই জায়গাটায় আছে লুকাস পাকেতার পায়ে। আমি যদি এই স্পটটা দেখাতে চাই, এই জায়গায় দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু একটা লং থ্রু পাস দিলেন পাকেতা, এবং যেটি সামনে এগিয়ে গিয়ে রিসিভ করলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরে চিত্রটা সবার জানা, দুর্দান্ত গতিতে হাইতির বিপক্ষে এই কৌশল থেকেই গোল আদায় করেছিলেন ভিনি। ট্যাকটিক্সগুলো প্রায় একই থাকবে। একই কৌশলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরিবর্তন একটাই আসবে, রাইট সাইডে ইনজুরিতে রাফিনিয়া, তার জায়গাটা হয়তো নেবেন রায়ান নয়তোবা এনরিকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।